প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিওসা চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক 2024 ভূগোল এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ এবং এসিকিউ এর সলিউশনগুলো, পেজ নাম্বার AC-19। চ্যানেলটিতে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো প্রথমে আমরা এমসিকিউ এর উত্তরগুলো দেখে নিই। প্রথমেই চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? উত্তর হবে হ্যালিকটাইট। 2 নম্বর, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে টম্বল। 4 নম্বর, একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, উক্তিটি করেন ডেভিস, অর্থাৎ মরিস ডেভিস। 5 নম্বর প্রশ্ন, মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলা হয় সমান্তরাল জলনির্গম প্রণালী। 6 নম্বর প্রশ্ন, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল অপশন ডি পটজল মৃত্তিকা। 7 নম্বর, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল নাইট্রোজেন। 8 নম্বর, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হল অক্সিজেন। 9 নম্বর প্রশ্ন, হেরিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় ক্যারিবিয়ান সাগর। 10 নম্বর প্রশ্ন, লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন একটি উদ্ভিদ শ্রেণীকে বলে হ্যালোফাইট। 11 নম্বর প্রশ্ন, ভারতে জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় পশ্চিম ঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। 12 নম্বর প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল ভূপাল গ্যাস দুর্ঘটনা। 13 নম্বর প্রশ্ন, সোনালী পোশাক কর্মী রূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হল অতি নব্য স্তর। 14 নম্বর প্রশ্ন, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হল মাছ। 15 নম্বর প্রশ্ন, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল রাবার শিল্প। 16 নম্বর প্রশ্ন, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল তৃতীয় ক্ষেত্র। 17 নম্বর প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল পশ্চিমবঙ্গ। 18 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। 19 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লব সময়কালকে। 20 নম্বর প্রশ্ন, ভারতে পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে। 21 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল মোট অভ্যন্তরীণ উৎপাদন। এবার আমরা এসএকিউ এর যে প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ সেগুলোর উত্তরগুলো এখন আমরা দেখে নেব। এসএকিউ এর প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পর্যায়ন কাকে বলে। উত্তরটা চলো দেখে নিই। যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে সামঞ্জস্য আসে তাকে পর্যায়ন বা পর্যায়িতকরণ বলা হয়। অন্যভাবে বললে পর্যায়ন বলতে বোঝায় ক্ষয়কার্যের ফলে উচ্চভূমি এবং সঞ্চয় কার্যের ফলে নিম্নভূমির সমতলীকরণ। 1904 খ্রিস্টাব্দে ভূবিজ্ঞানী চেম্বারলিন ও স্যালিসবেরি সর্বপ্রথম ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন শব্দটি ব্যবহার করেছিলেন। অথবার প্রশ্নে রয়েছে অন্ধ উপত্যকা কাকে বলে। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী তার গতিপথে অবস্থিত সিঙ্কহোল বা সোয়ালো হোলের মধ্যে দিয়ে ভূগর্ভে প্রবেশ করে গেলে নদীটির উৎস থেকে সিঙ্কহোল পর্যন্ত বিস্তৃত উজান উপত্যকাটিকে অন্ধ উপত্যকা বলা হয়। 2 নম্বর প্রশ্ন, টম্বল কাকে বলে। সমুদ্রের মূল ভূখণ্ড ও তার নিকটবর্তী কোনো দ্বীপ যদি তরঙ্গবাহিত নুড়ি বালি কাকর প্রভৃতি সঞ্চিত হওয়ার ফলে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় তবে তাকে টম্বল বলা হয়। অথবাতে রয়েছে ফিওর্ড উপকূল কাকে বলে।
সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অনেক সময় হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গভীর উপত্যকার সৃষ্টি হয়। এই উপত্যকাগুলি সমুদ্রপৃষ্ঠের চেয়ে নিচু হলে বরফ মুক্ত হওয়ার পর সমুদ্রের জলে ভরে যায়। জলমগ্ন এই উপত্যকাকেই ফিয়র্ড উপকূল বলা হয়। নরওয়েকে ফিয়র্ডের দেশ বলে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? সাধারণভাবে পর্বতের পাদদেশীয় অঞ্চলে সমতল ভূমিভাগকে পেডিমেন্ট বলে। মরুভূমিতে উচ্চভূমি বা পর্বতের পাদদেশীয় অঞ্চলে বায়ু ও জলধারার যুগ্ম ক্ষয়কার্যের ফলে যে শিলাময় সমভূমির সৃষ্টি করে তাই পেডিমেন্ট, এবং এই শিলাময় যে সমভূমি সেটাই পেডিমেন্ট নামে পরিচিত। এরপর 4 নম্বর প্রশ্ন, পূর্ববর্তী নদী কাকে বলে? কোন নদী সেই অঞ্চলের ভূ উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত নিম্নক্ষয়ের মাধ্যমে তার পূর্বেকার প্রবাহ যদি বজায় রাখে তাহলে সেই নদীকে পূর্ববর্তী নদী বা পূর্বগামী নদী বলা হয়। অথবার প্রশ্নে কি রয়েছে দেখ। অঙ্গুরীয় জলনির্গম প্রণালী কাকে বলে? গম্বুজ ভূগঠন অঞ্চলে ভূগঠন ও শিলা লক্ষণ প্রভাবিত যে জলনির্গম প্রণালীতে বলয়ের মতো আকৃতি নিয়ে নদীগুলি প্রবাহিত হয় তাকে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলে। 5 নম্বর প্রশ্নে রয়েছে হিউমিফিকেশন কাকে বলে? মৃত্তিকা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া হল হিউমিফিকেশন। প্রকৃতপক্ষে হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলা হয়। কোন প্রক্রিয়া এটা হয়? জীবিত বা মৃত উদ্ভিদ ও প্রাণীর উপাংশ প্রধানত মৃত্তিকার উপরিস্তরে কাঁচা জৈব পদার্থ হিসেবে সঞ্চিত হয়। এই কাঁচা জৈব পদার্থ নানান জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা পচিত ও বিয়োজিত হয়ে ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং এক জটিল কালো বর্ণের পচন প্রতিরোধক্ষম কলয়েডীয় পদার্থের তথা হিউমাসের সৃষ্টি করে। অথবার প্রশ্নে কি রয়েছে? মৃত্তিকার গ্রথন কাকে বলে? মৃত্তিকার একটি গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম হল গ্রথন বা বুনন। মৃত্তিকার গ্রথন বলতে বোঝায় মৃত্তিকায় উপস্থিত মৃত্তিকা গঠনকারী বিভিন্ন আকৃতি বিশিষ্ট খনিজ কণার আপেক্ষিক অনুপাত। প্রকৃতপক্ষে মৃত্তিকার গ্রথন হল মৃত্তিকার মধ্যে বিভিন্ন আয়তনের কণা, যেমন পলি, বালি ও কাদা কণার আপেক্ষিক আনুপাতিক পরিমাণ। 6 নম্বর প্রশ্ন, উচ্চ তাপযুক্ত উদ্ভিদ কাকে বলে? সারা বছর অধিক তাপমাত্রায় অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলে, যেমন নিরক্ষীয় অঞ্চলের উদ্ভিদ। 7 নম্বর প্রশ্ন, লা নিনা বলতে কি বোঝো? এল নিনোর বিপরীত পর্যায়ে মেরুর পেরুর উপকূল বরাবর শীতল ও উত্তরমুখী পেরু পুনঃপ্রতিষ্ঠা এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পূর্ব প্রান্তে উচ্চচাপ এবং পশ্চিম প্রান্তে নিম্নচাপের পুনর আবির্ভাবকে লা নিনা বলা হয়। অথবা প্রশ্নে রয়েছে আয়ন বায়ু কাকে বলে? যে নিয়ত বায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। ফেরেলের সূত্র অনুসারে আয়ন বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়। জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য শব্দের অর্থ হল জীব সম্পর্কিত বৈচিত্র্য। সাধারণভাবে বলা যায় কোনো প্রাকৃতিক বাসভূমিতে বসবাসকারী জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক ভিন্নতায় সমৃদ্ধ বহু সংখ্যক নানা প্রজাতির জীবগোষ্ঠীর একত্রে পারস্পরিক সহাবস্থানকেই জীববৈচিত্র্য বলা হয়। অথবা প্রশ্নে রয়েছে নিজস্ব প্রাকৃতিক পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণকে কি বলে? সেই সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলে। 9 নম্বর প্রশ্ন, হরপা বান কাকে বলে? যদি কোনো অঞ্চলে খুব অল্প সময়ে বিশাল আয়তনের জলপ্রবাহ হয় তাহলে তাকে আচমকা বন্যা বা হরপা বান বলা হয়। 10 নম্বর প্রশ্ন, বাজার ভিত্তিক উদ্যান কৃষি কাকে বলে? যে কৃষি ব্যবস্থায় অত্যন্ত আধুনিক পদ্ধতিতে ক্ষুদ্রায়তন জমিতে বৃহৎ শহরাঞ্চলের উপকণ্ঠে প্রচুর পরিমাণে অর্থকরী ফসল হিসেবে শাকসবজি, ফল ও ফুলের চাষ করা হয় তাকে বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি বলা হয়। অথবা প্রশ্নে রয়েছে আর্দ্র কৃষি কাকে বলে? পৃথিবীর যেসব অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে প্রচলিত যে কৃষি ব্যবস্থায় শস্যের উৎপাদন প্রধানত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল এবং জলসেচের প্রয়োজন সীমিত, সেই বৃষ্টি নির্ভর কৃষি ব্যবস্থাকে আর্দ্র কৃষি বলা হয়। 11 নম্বর প্রশ্ন, আইসোটিম কাকে বলে? আইসোটিম শব্দটির অর্থ হল সমপরিবহন ব্যয় রেখা। ওয়েবারের মতে সমপরিবহন ব্যয় বিন্দুগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে আইসোটিম বলা হয়। 12 নম্বর প্রশ্ন, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে?
প্রাথমিক ও মাধ্যমিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন ও সমন্বয় সাধনের উদ্দেশ্যে মানুষ যেসব কার্যকলাপের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে শ্রমগত দক্ষতার পরিষেবা প্রদানের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাকে সচল রাখে তাকে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। জলবিন্দু বসতি কাকে বলে? সাধারণত শুষ্ক অঞ্চলে অর্থাৎ মরুভূমি বা অল্প বৃষ্টিপাত কিংবা পানীয় জলের সমস্যাযুক্ত অঞ্চলে মরুস্তরের জলাশয় বা যেটাকে আমরা প্লায়া বলতে পারি বা ভৌমজলের উৎসকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে আর্দ্রবিন্দু বসতি বা জলবিন্দু বসতি বলা হয়। 14 নম্বর প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলকে তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে চিহ্নিতকরণের মাধ্যমে সেখানকার অর্থনৈতিক অবস্থাকে কাজে লাগিয়ে পরিকল্পনা করা হয় এবং অঞ্চলটিকে আর্থ সামাজিক দিক থেকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেই অঞ্চলকে পরিকল্পনা অঞ্চল বা প্ল্যানিং রিজিয়ন বলা হয়। তো আমরা দেখে নিলাম AC-19 এই পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ গুলো। এর পরবর্তী ভিডিওতে পরের যে পেজ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই। ধন্যবাদ।